ঘরবন্দির এই অসময়ে কিছু ভৌতিক এবং রোমাঞ্চকর গল্প নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন রবিবারের রোমাঞ্চ। আজকের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কামিনী। গল্পের সূত্রধার আমি ব্রতদীপ। গল্পে অভিনীত সুরনাথের ভূমিকায় প্রিয়জিৎ, পোস্টমাস্টারের ভূমিকায় কিট্টু এবং কামিনীর ভূমিকায় অমৃতা। গল্পের কথক আমি ব্রতদীপ মুখার্জি। শব্দগ্রহণ এবং এডিটিংয়ে আমি ব্রতদীপ মুখার্জি। শুরু হচ্ছে আজকের গল্প কামিনী। স্টেশনে ট্রেন থামতেই হ্যাটকোট পরা সুরনাথবাবু নেমে পড়লেন। স্টেশনটি ছোট, তার সংলগ্ন জনপদটিও বিস্তীর্ণ নয়। ট্রেন 2 মিনিট থেমে চলে গেল। সুরনাথ ঘোষ একজন পোস্টাল ইন্সপেক্টর। সম্প্রতি এদিকের গ্রামাঞ্চলে কয়েকটি নতুন পোস্ট অফিস খুলেছে। সুরনাথবাবু সেগুলি পরিদর্শনে এসেছেন। এর আগে তিনি কখনো এখানে আসেননি। ছোট সুটকেসটি হাতে নিয়ে তিনি স্টেশন থেকে বেরিয়ে এলেন। সঙ্গে অন্য কোনো লটবহর নেই। সুটকেসের মধ্যে আছে একটা সেট প্যান্ট, ধুতি, গামছা, সাবান, দাঁত মাজার ব্রাশ ইত্যাদি। স্থানীয় পোস্ট অফিসটি স্টেশনের কাছেই। ডাক এবং তার দুই আছে, কিন্তু সবই শহরের অনুপাতে। এছাড়াও আছেন একজন পোস্টমাস্টার, একজন কেরানি ও 2 জন পিয়ন। পোস্ট অফিসের পশ্চাৎভাগে পোস্টমাস্টার সপরিবারে বাস করেন। বেলা আন্দাজ 11টা নাগাদ সুরনাথবাবু পোস্ট অফিসে এসে নিজের পরিচয় দিলেন। পোস্টমাস্টার খাতির করে তাকে ভেতরে নিয়ে গেলেন। দুপুরে খাবার ব্যবস্থাও পোস্টমাস্টারের বাড়িতেই হলো। খাওয়া দাওয়ার পর সুরনাথবাবু ঘণ্টাখানেক বিশ্রাম নিলেন। তারপর আবার যাত্রার জন্য প্রস্তুত হলেন। ইতিমধ্যে তিনি খবর পেয়েছেন যে 3টি পোস্ট অফিস পরিদর্শনে তিনি যাবেন, তার মধ্যে সবচেয়ে যেটা কাছে সেটা 12 মাইল দূরে। কাঁচা পাকা রাস্তা আছে। সুরনাথবাবু তার পিয়নের সাইকেলটা ধার নিয়েছেন। আজ সন্ধ্যার সময় উদ্দিষ্ট গ্রামে পৌঁছাবেন। কাল সকালে সেখানকার পোস্ট অফিস তদারক করে সন্ধ্যার আগেই ফিরে আসবেন। তারপর আবার অন্য পোস্ট অফিসের যাত্রা শুরু করবেন। সাইকেলের পিছনে ছোট সুটকেসটি বেঁধে সুরনাথ যখন সাইকেলে উঠতে যাচ্ছিল, তখনই পোস্টমাস্টার তাকে ডেকে বললেন, এখান থেকে মাইল 5-6 দূরে রাস্তা ফাঁক হয়ে গেছে। ডান হাতের রাস্তা একটু ঘুরে পড়ে বটে, কিন্তু আপনি ওই রাস্তা দিয়েই যাবেন। সুরনাথ জিজ্ঞাসা করল, কেন? বাঁ হাতের রাস্তাটা কি দোষ করেছে? ও রাস্তাটা ভালো না। সাইকেলে উঠে সুরনাথ বেরিয়ে পড়লেন। কয়েক মিনিটের মধ্যেই তিনি শহরের এলাকা পার হয়ে গেলেন। তারপর অবারিত মুক্ত দেশ। দেশটা বর্ণসংকর। অবিমিশ্র পলিমাটি নয়, আবার মরুকান্তারও নয়। স্থানে স্থানে ঘন বন আছে। কোথাও শিলাভূমি, কোথাও নরম মাটির বক্ষ বিদীর্ণ করে রুক্ষ পাথরের ঢিবি মাথা তুলেছে। এই বিচিত্র ভূমির উপরে নির্জন পথটি এঁকে বেঁকে চলেছে। আকাশে পৌষ মাসের স্নিগ্ধ সূর্য, বাতাসে আতপ্ত আরাম। সুরনাথ খুশি মনে ধীরে ধীরে চলেছে। মাত্র 12-14 মাইল সাইকেলে যেতে কতই বা সময় লাগবে। সুরনাথের বয়স 40 বছর। মধ্যম আকৃতি, দৃঢ় শরীর, মুখশ্রী মোটের উপর সুদর্শন। তিনি বিপত্নিক। বছর 3 আগেই স্ত্রী বিয়োগ হয়েছে। আবার বিয়ের প্রয়োজন তিনি মাঝে মাঝে অনুভব করেন, কিন্তু বিপত্নিকের ফলে তিনি যে ক্ষণিক স্বাধীনতাটুকুনি লাভ করেছেন তা বিসর্জন দিতে মন চায় না। তিনি যখন 6 মাইল দূরে পথের দুভাগে এসে পৌঁছালেন, তখন সূর্য পশ্চিম দিকে অনেকটা ঝুলে পড়েছে। সামনে 2টি পথ বেশ খানিকটা পৃথক হয়ে গেছে, খানিকটা ধনুকের মতো। মাঝখানে উঁচু জমি, তার উপর তাল খেজুরের গাছ মাথা তুলে আছে। হঠাৎ কোথা থেকে ক্ষুদ্র একখণ্ড মেঘ এসে সূর্যকে ঢেকে দিল।
চারদিকে অস্পষ্ট ছায়াচ্ছন্ন হয়ে গেল। সুরনাথ পথের সন্ধিস্থলে সাইকেল থেকে নামলেন। আশেপাশে কাছে দূরে কোনো জনমানব নেই। আকাশ নির্মল, কেবল সূর্যের মুখের উপর এক টুকরো মেঘ লেগে আছে, যেন সূর্য মুখোশ পড়েছে। সুরনাথ একটু চিন্তা করলেন। এখনো 6-7 মাইল পথ, বাকি আধ ঘন্টার মধ্যেই সূর্য অস্ত যাবে। অন্ধকার হওয়ার আগেই যদি গন্তব্যে পৌঁছতে না পারে তবে দিগ্ভ্রান্ত হওয়ার সম্ভাবনা। পোস্টমাস্টার বলেছিলেন বাঁ হাতের রাস্তাটা ভালো নয়, কিন্তু দৈর্ঘ্যে ছোট, সুতরাং বাঁ হাতের রাস্তা দিয়েই যাওয়া ভালো। সুরনাথ সাইকেলে চড়ে বাঁ হাতের রাস্তা ধরলেন। পোস্টমাস্টার মিথ্যে বলেননি। পথ অসমতল ও প্রস্তরাকীর্ণ, কিন্তু সাবধানে চললে আছাড় খাবার ভয় নেই। সুরনাথ সাবধানে অথচ দ্রুত সাইকেল চালালেন। সূর্যের মুখ হতে মেঘ একটুও নড়ল না। মনে হলো মুখে মুখোশেটেই সূর্যদেব অস্ত যাবেন। মিনিট 20 সাইকেল চালানোর পর সুরনাথ সামনের একটু দৃশ্য দেখে আশান্বিত হয়ে উঠলেন। অস্পষ্ট আলোয় যেন মনে হলো রাস্তার দুধারে ছোট ছোট কুটির দেখা যাচ্ছে। দু একটা আবছা মূর্তিও যেন ইতস্তত সঞ্চারণ করে বেড়াচ্ছে। আরও কিছুক্ষণ এগোনোর পর পাশের দিকে চোখ ফিরিয়ে সুরনাথ ব্রেক কষলেন। একটা ছোট্ট মাটির কুটির যেন মন্ত্র বলে রাস্তার পাশে এসে দাঁড়িয়েছে। আশেপাশে অন্য কোনো কুটির দেখা যায় না। এই কুটিরটা যেন প্রবেশের পথে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। সুরনাথ রাস্তার ধারে যেখানে সাইকেল থেকে নামলেন সেখান থেকে 3 গজ দূরে কুটিরের দাওয়ায় খুঁটিতে ঠেস দিয়ে এক যুবতী বসে আছে। সুরনাথের চোখের সাথে তার চোখ চুম্বকের মতো আবদ্ধ হয়ে গেল। চাষার মেয়ে, গায়ের রং মাজা পিতলের মতো, দেহ যৌবনের প্রাচুর্যে ফেটে পড়ছে। মাথায় অযত্ন বিন্যস্ত চুলের প্রান্তে একটু পিঙ্গলতার আভাস, চোখের তারা বড় বড়। পরিধানে কেবল একটা কস্তাপার শাড়ি, অলংকার নেই। সদবা কি বিধবা কি কুমারী বোঝা যায় না। তার দিকে কিছুক্ষণ চেয়ে থাকলে মনে হয় যেন আগুন রাঙা চুল্লির দিকে চেয়ে আছি। হ্যাঁ গা, তুমি কোথায় যাবে গো? যুবতী প্রশ্ন করল। দাঁতগুলি কুন্দ শুভ্র, গলার স্বর গভীর ও ভরাট, কিন্তু কথা বলার ভঙ্গি গ্রাম্য। সুরনাথের বুকের মধ্যে ধকধক করে উঠল। দীর্ঘকালের অনভ্যস্ত এক অন্ধ আবেগের স্বাদ তিনি অনুভব করলেন। কিন্তু তিনি লঘুচেতা লোক নন। সবলে আত্মসংযম করে বললেন, রতনপুর। যুবতী কিনারায় পা দুলিয়ে বসে মুক্ত কণ্ঠে হেসে উঠল। তার হাসিতে প্রগল্ভতা ছাড়াও এমন কিছু আছে যা পুরুষের স্নায়ুশিরায় আগুন ধরিয়ে দিতে পারে। শেষমেশ হাসি থামিয়ে সে বলল, রতনপুর সে যে অনেক দূর, যেতে যেতেই রাত হয়ে যাবে, পৌঁছতেই পারবে না। সুরনাথ রাস্তার দিকে দেখলেন। দূর থেকে গ্রামের যা আভাস পেয়েছিলেন সন্ধ্যার ছায়ায় তা মিলিয়ে গেছে। তিনি উদ্বেগ স্বরে বললেন, তাহলে গ্রামে কি কোথাও থাকবার জায়গা আছে? এখানেই থাকো না। সুরনাথ চমকে যুবতীর দিকে দেখলেন। যুবতীর দৃষ্টিতে দুরন্ত আহ্বান, আরো কত রহস্যময় ইঙ্গিত। সুরনাথের বুকের মধ্যে রক্ত তোলপাড় করে উঠল। তিনি শরীর শক্ত করে নিজেকে সংবরণ করলেন। একটু স্থলিত স্বরে বললেন, মানে বাড়ির পুরুষেরা কোথায়? যুবতী দূরের দিকে হাত দেখিয়ে বলল, তারা মাঠে গেছে, সারা রাত ধান পাহারা দেবে। মাঠে ধান পেকেছে যে, পাহারা না দিলে চুরি চুরি করে নিয়ে যাবে। সুরনাথ কণ্ঠে সংকোচন অনুভব করলেন। বললেন,
তা যদি অসুবিধা না হয় এখানেই থাকবো। যুবতী বিকীর্ণ করে হাসল। প্রায় অন্ধকারে তার এই হাসি তড়িৎদীপালির মতো ঝলকে উঠল। সে বলল, তোমার গাড়ি দাওয়ায় তুলে রাখো, আমি আসছি। যুবতী ঘরে এলো, একটা মাদুর এনে দাওয়ার একপাশে পেতে দিল। এক ঘটি জল ও গামছা খুঁটির পাশে রেখে বলল, হাত মুখ ধোও, চা খাবে তো? আমি এক্ষুনি তৈরি করে আনছি। যুবতী ঘরের মধ্যে চলে গেল। সুরনাথ হাত মুখ ধুয়ে মাদুরে বসলেন। ঘরে প্রদীপ জ্বলে উঠল। আলোর পীতবর্ণ ধারা দাওয়ায় এসে পড়ল। বাইরের নিরন্ধ্র অন্ধকার চরাচর গ্রাস করে ফেলেছে। সুরনাথ বসে চিন্তা করতে লাগলেন। তার মানসিক অবস্থার বর্ণনা অনাবশ্যক। ব্যাত সরাহত মৃগ, বন্যী মুখবৃক্ষ পতঙ্গের মানসিক অবস্থা কে কবে বিবৃত করেছে? এই নাও, চা এনেছি। চা দিতে গিয়ে আঙুলে আঙুল একটু ছোঁয়াছুঁই হলো। আমি রান্না চড়াতে গেলাম। সুরনাথ ক্ষীণস্বরে আপত্তি করলেন। না না, আমার জন্য আবার রান্না কেন? ঘরে মুড়ি মুড়কি যদি কিছু থাকে তাই খেয়ে শুয়ে থাকবো। ও মা, মুড়ি মুরগি খেয়ে কি শীতের রাত কাটে? রাত উপসে হাতি চলে? তোমার অত লজ্জায় কাজ নেই, 1 ঘন্টার মধ্যেই রান্না হয়ে যাবে। যুবতী চলে গেল। সুরনাথ চায়ের বাটিতে চুমুক দিলেন। পিতলের বাটিতে গুড়ের চা, কিন্তু খুব গরম, তাই ছোট ছোট চুমুক দিয়ে পান করে বেশ চাঙ্গা বোধ করলেন তিনি। সুরনাথ লক্ষ্য করছিলেন কুটিরের মধ্যে 2টি ঘর। একটি রান্নাঘর, অপরটি বোধ হয় শোয়ার ঘর। তিনি অনুমান করলেন দাওয়ায় মাদুরের উপর তার শোয়ার ব্যবস্থা করা হবে। সে ভালোই হবে, কোনো মতে রাতটা কাটিয়ে ভোর হতেই তিনি চলে যাবেন। ঘণ্টাখানিক পর যুবতী দরজায় এসে বলল, এই যে ভাত বেড়েছি, খাবে এসো। সুরনাথ উঠে ঘরের মধ্যে গেলেন। বাইরের ঠান্ডার তুলনায় ঘরটি বেশ আতপ্ত। পীরের সামনে ভাতের ডালা, প্রদীপটি কাছেই রাখা হয়েছে। আয়োজন সামান্যই, ভাত, ডাল এবং একটি চচ্চড়ি জাতীয় তরকারি। সুরনাথ খেতে বসলেন। যুবতী অতি সাধারণ গৃহস্থলীর কথা বলতে বলতে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগল। সুরনাথ লক্ষ্য করলেন রান্না করতে করতে যুবতী কখন পায়ে আলতা পড়েছে। যুবতী সুরনাথের সঙ্গে সহজভাবে কথা বলছে, অথচ তিনি হুঁ হ্যাঁ ছাড়া কিছুই বলছেন না। বিপদের সময় ডেকে ঘরে আশ্রয় দিয়েছে, খেতে দিয়েছে, তার সাথে একটু মিষ্টালাপ করার প্রয়োজন আছে। তিনি শামুকের মতো খোলের ভেতর থেকে গলা বার করে বললেন, তোমার নাম কি? এক ঝলক হাসিয়া যুবতী বলল, কামিনী। নামটা তপ্ত লোহার মতো সুরনাথের গায়ে ছ্যাক করে লাগল। তিনি শামুকের মতো আবার খোলে ঢুকে পড়লেন। খাওয়া শেষে সুরনাথ হাত মুখ ধুলে কামিনী বলল, পাশের ঘরে বিছানা পেতে রেখেছি, শুয়ে পড়ো গিয়ে। সুরনাথের বুক ধড়াস করে উঠল। তিনি তোতলা হয়ে বললেন, হ্যাঁ, না, আমি আমি বাইরে মাদুরে শুয়ে রাত কাটিয়ে দেবো। কামিনী গালে হাত দিয়ে বলল, ও মা, বাইরে শোবে কি? শীতে জমে যাবে তো। যাও, বিছানায় গিয়ে শোও গিয়ে। সুরনাথ কথা কাটাকাটি করলেন না। কামিনী রাত্রে কোথায় শোবে প্রশ্ন করলেন না। দণ্ডাজ্ঞাবাহী আসামির মতো শোয়ার ঘরে চলে গেলেন। ঘরে দীপ জ্বলছে। মেঝের ওপর খড় পেতে তার উপর তোষক বিছিয়ে শয্যা। সুরনাথ সুটকেস এনে জামা পাল্টে ফেললেন। তারপর প্রদীপ জ্বালিয়ে রেখেই শুয়ে পড়লেন। চোখ বুজে তিনি পাশের ঘরে খুটখাট ঠুনঠান বাসনকোসনের শব্দ শুনতে থাকলেন। ইন্দ্রিয়গুলো অতিমাত্রায় তীক্ষ্ণ হয়ে উঠেছে। তার মনের উত্তাপ
একটি সুদীর্ঘ নিঃশ্বাসে বের হয়ে আসলো। চোখ বুজে অনেকক্ষণ শুয়ে থাকার পর আচ্ছন্নের মতো হয়ে পড়েছিলেন। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। তিনি চোখ খুলে দেখলেন কামিনী নিঃশব্দে কখন যেন তার বিছানার পাশে এসে বসেছে। তার মুখে বিচিত্র হিংস্র মধুর হাসি। তিন দিন পর্যন্ত যখন সুরনাথবাবু ফিরে এলেন না, তখন পোস্টমাস্টারবাবু উদ্বিগ্ন হয়ে উঠলেন। কেবল সুরনাথবাবুর জন্য নয়, সেই সঙ্গে পোস্ট অফিসের সম্পত্তির সাইকেলটাও গেছে। পোস্টমাস্টার পুলিশে খবর দিলেন। পুলিশ খোঁজ নিলেন। সুরনাথবাবুর যে 3টি পোস্ট অফিসে যাওয়ার কথা ছিল সেখানে তিনি যাননি। পুলিশ তখন রীতিমতো তদন্ত আরম্ভ করলেন। 7 দিন পর সুরনাথবাবুকে পাওয়া গেল। বাহাতি রাস্তায় একটিও কুটির নেই। সেই রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে তার মৃতদেহ পড়ে আছে। সাইকেলটি অনতি দূরে মাটিতে লুটিয়ে আছে। তার পেছনে সুরনাথের সুটকেস রয়েছে। সুটকেসের মধ্যে কাপড় চোপড়, সাবান, মাজন, ব্রাশ সবকিছুই আছে। কিছুই খোয়া যায়নি। সুরনাথের দেহে কোনো আঘাত চিহ্ন নেই, কিন্তু দেহটি প্রাচীন মিশরীয় মমির মতো শুষ্ক ও অস্থিচর্মসার হয়ে গেছে, যেন রক্তচোষা বাদুড় দেহটাকে শুষে নিয়েছে। পুলিশ হাসপাতালে লাশ চালান দিল। পোস্টমাস্টার যখন সুরনাথবাবুর মৃত্যু বিবরণ শুনলেন, তখন তিনি আক্ষেপে মাথা নেড়ে বললেন, আহা, ডাইনির হাতে পড়েছিলেন। কামিনী ডাইনি এখনও তল্লাটে আছে। মায়া বিস্তার করে বেচারাটাকে টেনে নিয়েছিল। আমি ইন্সপেক্টর বাবুকে সাবধান করে দিয়েছিলাম, বলেছিলাম যে বাঁ হাতি রাস্তা ভালো না, কিন্তু উনি শুনলেন না।